আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি দোহার আপডেটটা পেয়েছি। মোটামুটি 7টি বিষয়ে আলোচনা হয়েছে এখানে। আলোচনায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল, ভারতের প্রতিনিধি দল, মার্কিন প্রতিনিধি দল এবং কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুলাইফি। তো তিনিও এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। কি কি আলোচনা হয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলি। আহ, প্রথমেই হলো যে বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরো কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের 3রা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে, কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক। সুতরাং এটি একটি বিষয়। এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এইসব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না, শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন। এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস তাকে কাতারেই করতে হতে পারে। তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা। বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা, তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। এটির জন্য আসলে ইউনূস সরকারের দায় খুব একটা বেশি না, জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি। আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে 12,621 জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট ওই এরিয়ায় অবস্থান করছে, যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এত সৈন্য সমাবেশের কারণটা কি? এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে, সেখানে গত 21, 23, 24, 26শে নভেম্বর এবং আজকে সকালে 29শে নভেম্বর এই 5 দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট 11 জন নিহত হয়েছে। সো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে, প্লাস ওই যে 3 দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছেন ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর। আর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, ব্রিগেডিয়ার আজমি। এবং আরেকটি অংশ যারা মূলত প্রো 71 এবং প্রফেশনাল, যারা পেশাগতভাবে, তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ না, তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে, সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। এবং একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনূস বিভিন্ন মিটিং টিটিং করেন, জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন, এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইউনূস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের আহ, গুরুত্বপূর্ণ পদে থাকবেন 3 জন। সেই 3 জনের নাম অবশ্য আমাকে বলা হয়নি, কারণ সেই নামটি প্রকাশ্যে এলে
অনেক জটিলতা তৈরি হতে পারে। সব মিলিয়ে 10-15 জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি। শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায়, কারণ তারা সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, রাত্রে আর এক কথা বলে, অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। এবং এই যে সময় ক্ষেপণ করা, চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা, এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার, ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায়, জঙ্গিবাদ নিরসনে কাজ না করে, তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম, তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে। ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি একটু খোঁজ নিয়েছি। এখানে বলেছে 33 নম্বর সরকারি বাসভবনে। কার সরকারি বাসভবন? ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে? ডক্টর খলিলুর রহমান ইস্কাটনে থাকেন। সুতরাং আমি জানি না, আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল ইস্কাটনে থাকেন, কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে 33 নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনটা ডক্টর খলিলের না, যদিও তারা লিখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন। এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে, আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি। ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। সেখানে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা বা আরো স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে, যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে। এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান। এবং আহ, অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই, তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেটি নিয়েই ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, একটা সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা, কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি। কাতার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরো চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা, এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে, কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডারকভার কর্মকর্তা, তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরো অনেক আন্ডারকভার লোকজনকে হত্যা করা হয়েছে, যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাতারের দিকে নজর রাখতে হবে, কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে।
আর ট্রেসিয়ান জ্যাকবসন এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে। সো ট্রেসিয়ান জ্যাকবসন নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে, কিংবা ডক্টর খলিল ভারতিক এই আলোচনাগুলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে, সেই অবস্থাটা নেই। বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদের পক্ষে যাক আর না যাক। গত 16-17 মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে, ওই হতে পারে, এই হবে, ওই হবে। আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সওয়াক শিখবে। দোহাতে একটা বৈঠক হয়েছে, তার ডিটেলটা আমার হাতে এসছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, মানে 4টে দেশের মধ্যে বৈঠক হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছে ভারতীয় 4 ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার। তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে দর কষাকষি হচ্ছিল, খুব ঝানু লোক, তিনি ছিলেন। IAS অবশ্যই, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে। দুজন ছিলেন রয়ের অফিসার, একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর। ঢাকার তরফে ছিলেন কে? খলিলুর রহমান ও তার সেক্রেটারি। ইউনাইটেড স্টেটস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত US চার্জ দ্য অ্যাফেয়ার্স। আর টার্কি ছিলেন, টার্কির হয়ে একজন ছিলেন, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ একজন আমির। এই 4 পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে। এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে। মিটিংয়ের মধ্যে এত প্রেসার ছিল, এই মিটিংয়ে খলিলুর বেশি মুখ খুলতেই পারেনি। ইউনূস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, ইউনূসের কোনো আপ্তবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি, তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থামিয়ে দেয়। তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সিদ্ধান্ত যেটা হয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে, অর্থাৎ ISI এবং তার্কিশ যারা রয়েছে, যে কারা কত রয়েছে আমি পরে আসছি, তাদের প্রত্যেককে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ, মানে ওই 12টা-1টা, মানে মধ্যরাতটা, 2 থেকে 3-এর মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে ইউনূসের সরকারের। নাহলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না। এবং এটা US এর উপস্থিতিতে বলা হচ্ছে, বৈঠকে বলা হচ্ছে। যারা যারা রয়েছেন এদের মধ্যে 17 জন আপনার ISI এর চেলা চাপেটা আছে, আর 57 জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ, যারা ড্রোন শেখায়, চালানো শেখায়, এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার। এই 57 আর 17, এই 57 আর 17, এই টোটাল টিমটাকে 2 তারিখ মাঝরাত থেকে 3 তারিখ বেরোনো অবধি, মানে ওই 12টা থেকে 1টা, এই যে মাঝে 2-3 এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে। আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না। সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও,
আমরা অ্যাকশনে যাচ্ছি। হলো। এবার খলিলুরের বক্তব্য যেটা ছিল সেটা হয়েছে, আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না, মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুলভাল তথ্যপত্র দেয়। খলিলুর যেটা বলেছেন সেটা হচ্ছে 21, 23, 24 এবং 26, আবার শুনুন, 21 তারিখ নভেম্বরের 21, 23, 24 এবং 26 আনআইডেন্টিফাইড ড্রোন অ্যাটাক হয়েছে। কোথায় কোথায় অ্যাটাক হয়েছে? আচ্ছা, প্রথমে মারা গিয়েছে এই যে অ্যাটাক হয়েছে আনআইডেন্টিফাইড যে ড্রোন, আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোন দিন আনআইডেন্টিফাইড ড্রোন গিয়ে আছড়ে পড়বে, যেমন বিমানবন্দরে পড়েছিল, মায়ানমারে পড়েছিল, মনে পড়ছে কালকে বলেছিলাম, কালকে না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম। তা আমি তখন জানতাম না 21, 23, 24 এবং 26 অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে, তাতে 11 জন মারা গিয়েছে। তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছে? তুর্কির 1 জন, পাকিস্তানের ISI এর 2 জন, উলফা আই এর 4 জন, লস্করের সাইবার সেল ইউনিটের 2 জন, জামাতের 2 জন, এরা মোট 11 জন এরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম ধারণা খলিলুরের নেই। এই বক্তব্য হচ্ছে খলিলুরের, যেটা আর কি খলিলুরের DGIF খলিলুরকে জানিয়েছে। ড্রোন কোথায় কোথায় পড়েছে? ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার, সিলেটের তামাবিল সহ মাফ করবেন, পয়েন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে, তার জন্য সময় লাগলো। সিলেটের তামাবিল সহ অসম ত্রিপুরা সীমান্ত, মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে। আচ্ছা, US যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শকাতর সময় বাংলাদেশের জন্য। এই স্পর্শকাতর সময়টা চলতে পারে সর্বনিম্ন 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, এদের মোকাবিলা করার জন্য, ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট 12,621 জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে। আমাদের ওখানে রয়েছে প্রায় 2.5 লাখ মতো, তাতে 12,621 পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে। কি মোকাবিলা করবে ভগবান জানে। তবে এই যে আপনাদের বলা হচ্ছে, US অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত স্পর্শকাতর যে সময়, এই 3 থেকে 6 মধ্যে মানে 2 তারিখ রাত্রিবেলা 12টা পেরিয়ে গেলে মানে 3 তারিখ পড়ে যাচ্ছে। আর এই অ্যাটাকগুলো হয় কিন্তু রাত্রিবেলাতে। ফলে যারা যারা আমায় প্রশ্ন করছিলেন, দাদা 7 দিনের সময় তো পেরিয়ে গিয়েছে, আপনি তো কিছু বলছেন না, আমি তাদেরকে লিখেছিলাম, মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম, যা বলবে ভারতীয় সেনা বলবে, এখন আর আমাদের কিছু বলার নেই। ভারতীয় সেনাকে গো অ্যাহেড অর্ডার দিয়ে দেওয়া আছে, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে, তারা সেই সবুজ সিগন্যাল অনুযায়ী তারা এই অপারেশন করবে। আশা করা যাচ্ছে 3 থেকে 6 মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে।
এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে। আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন। ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে, ঢাকায় মারবে না, ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, চেনা শুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট 1 তারিখের আগে ছাড়ুন। যা আছে বাক্স প্যাডরা নিয়ে 1 তারিখের আগে ছেড়ে দিন জায়গা, কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না। মানে আমার যা এই ভারতীয় অ্যাকশন দেখে আমার যা মনে হয়, মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে। প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায়, আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো ঘোরাবে। এখন কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না, তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে। আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটোখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাদীদের, সেই সমস্ত ইনস্টলেশনগুলোই মারবে। আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে। অগ্নিও হতে পারে, আকাশও হতে পারে, পিনাকাও হতে পারে, যা খুশি তাই, অনেক কিছুই হতে পারে, আকাশ তীরও হতে পারে। আর যদি একটা ব্রহ্মোস, আমার একটা অনুরোধ শুনে যদি ভারতীয় সেনা একটা ব্রহ্মোস যদি একটা মারে, তাহলে পরে মোটামুটি অর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল, অর্ধেক না হোক অন্তত 10-15% অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে, এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে। মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন, ইলিশ মাছ চাষ করতে পারবেন, সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে। ইউনেস্কো এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি, বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় ইউনেস্কো কোনো রকম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে ইউনেস্কো ছাড়তে হবে গদি। কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। আপনি উপদেষ্টা আছেন, আপনি উপদেষ্টা থাকুন, কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা দিয়ে দেওয়া হয়েছে, ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে, কিছু নামের তালিকা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি, তাই আমি বলতে পারবো না। সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা ওখান থেকে কেটে পড়ুন। আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শিগগিরই শুরু হচ্ছে। এই 17 মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম, এবং অনেক গুজববাজ আমি শুনেছি, হজম করেছি, আজকে তাদের মুখের ওপরে 3 তারিখ থেকে জবাবটা পড়বে। আর দেখব মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে। সবাই ভালো। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করবে। বিজয় উৎসব কি উদ্দেশ্যে? এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না, আওয়ামী লীগ নির্বাসনে, আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এই সব কিছু ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে। এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালোভাবে পেয়েছি, তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবারও কথা বলতে এলাম। বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আপনারা জানেন যে গত 25 নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এসছেন এবং খুব স্ট্রং বার্তা নিয়ে এসছেন। কাতারেও
আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন, এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তার গতকালকের একটি স্টোরিতে। নর্থ ইস্ট নিউজের সেই স্টোরিতেও চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে, এবং শুধু তাই নয়, এই কাতার বৈঠকটির জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেখানে কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন একাধিক শীর্ষ কর্মকর্তা, কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা, জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করবে, নির্বাচনী প্রক্রিয়া, এবং শুধু তাই নয়, ইউনূস সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে, এবং ইউনূস সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য সূত্র বলছে, নর্থ ইস্ট নিউজ বলছে, সবকিছু মিলে ইউনূস নির্বাচন করবে না, এটি মোটামুটি নিশ্চিত। এখন কি প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখনো আলোচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, সোজা কথা। এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না, বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না। ভারত সবসময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ। বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে, প্রকাশ্যে বলি কোনো রকম রাগ ঢাক ছাড়া, ভারত তো এটা বলবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী লীগ করে। ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। মার্কিন কর্মকর্তারাও মোটামুটি একটা জায়গায় এসে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এবং কাতারের যে সাবেক গোয়েন্দা প্রধান তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায়। দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন, এমন একটি বার্তা ছিল। শুধু তাই নয়, আরো এই দোহা বৈঠক ছাড়াও কদিন আগে আপনারা জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন, এবং ভুটানের প্রধানমন্ত্রী গত 22শে নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বার্তা দিয়েছেন যে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে হবে। এবং ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে, তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খোলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয়। খোলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান, অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে, দাবায় রাখবেন কিভাবে, যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে, এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে এসছেন কাতার থেকে। এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসেছি, আর একদিন আছে। আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে। এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে, চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও।
এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয়। খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। ইউনূস সরকারের কিভাবে চলে যাওয়া, কিংবা ইউনূস সরকারের রিপ্লেস কিভাবে হবে, কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, বা তত্ত্বাবধায়ক সরকারের রায়টা তো দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউয়ের রায় হয়েছে সেটি 14 থেকে। তার আগে কি সরকার হবে, কোন ফরম্যাটে সরকার হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে নির্বাচন হবে, কে নির্বাচন করবে, এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব, কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, এগুলো খুব শীঘ্রই পরিষ্কার হবে। অর্থাৎ এ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে, এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন, দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে। এই মুহূর্তে এ পর্যন্ত।